টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে এই অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এই দেশে আসতে চাই শুধুমাত্র যে সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আসতে চাই সেটাই নয়, বা ভবিষ্যৎ গড়ার জন্য যে আসতে চাই সেটাও নয়। আমরা নিজের জীবনকে বাঁচানোর জন্য আমরা অনেক সময় আসতে চাই এবং সেখানে এসে আমরা অ্যাসাইলাম করি। কিন্তু অ্যাসাইলাম ছাড়াও আরও কোনো রাস্তা আছে কিনা বৈধভাবে থাকার জন্য, বিশেষ করে আজকের যে আলোচনাটি আমরা করতে চাচ্ছি সেটা যে যদি আমেরিকায় অবৈধ স্ট্যাটাসে থাকেন তাহলে অ্যাসাইলাম ছাড়া আর কি কি আইনগত সুযোগ রয়েছে, এটি আজকে আমাদের মূল আলোচনার বিষয়। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদেরকে ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানা ভাই, এবং শুভরাত্রি দর্শক শ্রোতা বৃন্দ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। যে এই শীতের রাত্রি আজকে এক বরফ পড়ছে, মানে স্নো পড়ছে, প্রচণ্ড ঠান্ডার, -7-8 ডিগ্রি, সব কিছু উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং আমরা জানি, যেটা আমি বলার চেষ্টা করছিলাম, যে যদি আমেরিকায় অবৈধ স্ট্যাটাসে কেউ থাকে তাহলে অ্যাসাইলাম ছাড়া আর কি কি আইনগত সুযোগ রয়েছে, এই বিষয়টি আপনার কাছে অনেকগুলো প্রশ্ন থাকবে। তার আগে একটু ভূমিকাটা সম্পর্কে আমি বলতে চাই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমেরিকার কোথাও না কোথাও একজন মা চুপচাপ তার সন্তানের স্কুল ব্যাগ গুছিয়ে দিচ্ছেন, কিন্তু মনে একটাই ভয়, আজ যদি আর ফিরে না আসি। আবার হয়তো কোথাও একজন বাবা রাতের শিফটে কাজে যাচ্ছেন, চোখে ঘুম নেই, ভয় আছে, তবুও কাজ থামানো যায় না। কিংবা কোথাও কোনো একজন তরুণ প্রতিদিন ফোনের নোটিফিকেশন চেক করে ভাবে আইস তো নয়। অথচ দেখুন, এরা কেউই অপরাধী নন, কেউ হয়তো খুনিও নন, তারা শুধু কাগজে কলমে অবৈধ, আনডকুমেন্টেড। বাস্তবে তারা একজন বাবা, তারা একজন মা, তারা সন্তান। তারা কাজ করেন, ট্যাক্স দেন, ঘর বানান, সন্তান বড় করেন, স্বপ্ন দেখেন। বছরের পর বছর এই মানুষগুলো আমেরিকার ছায়ায় বেঁচে থাকেন, অথচ প্রতিদিনের জীবনে তাদেরকে একটা শব্দই তাড়া করে বেড়ায়, ডিপোর্টেশন। এমন অবস্থায় অনেকেই ভাবেন অ্যাসাইলাম না পেলে সব শেষ। কিন্তু আজ আমরা সেই ভাঙা আর পুরনো ধারণাটিকেই প্রশ্ন করব। কারণ আমেরিকার আইন শুধু শাস্তির জন্যে নয়, বরং আইনের ভেতরে কিছু মানবিক দরজা এখনও খোলা আছে, যেমন ম্যারেজ, ভাওয়া, ইউ ভিসা, টি ভিসা, সিজ। এগুলো কি শুধু জটিল আইনি শব্দ, নাকি কারোর জন্যে এগুলোই শেষ আশার আলো? এগুলো কি শুধু কাগজের শব্দ, নাকি বাস্তব জীবনে মানুষের জীবন বদলে দেওয়ার শক্তির আধার? তাই আপনি যদি এই মুহূর্তে এখানে অবৈধ স্ট্যাটাসে থাকেন, যদি আপনার ঘুম কেড়ে নেয় অনিশ্চয়তা, তাহলে আজকের এই অনুষ্ঠানটি হয়তো আপনার জন্য হতে পারে আপনার জীবনের দিক নির্দেশনা, কিংবা হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার চলন্ত সিঁড়ি। কারণ আইনের ভেতরেও কখনো কখনো মানবিক আলো জ্বলে, আর সেই আলোটা আজ আমরা আমাদের এই অনুষ্ঠানে খুঁজে নেব একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির মাধ্যমে, যিনি প্রতিনিয়ত এমন শত শত মানুষকে সেই মানবিক আলোয় আলোকিত করছেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। যদি আপনি আমেরিকায় অবৈধ স্ট্যাটাসে থাকেন তাহলে অ্যাসাইলাম ছাড়া আর কি কি আইনগত সুযোগ রয়েছে আপনার জন্য, সেই বিষয়টি আমরা খতিয়ে দেখি। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আজকের বিষয়ের বাস্তবিক দিকটা আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি। আপনার কাছে জানতে চাইব যে এই অ্যাসাইলাম ছাড়া অবৈধ স্ট্যাটাসে থাকা একজন ব্যক্তির জন্য সবচেয়ে বাস্তবসম্মত আইনি অপশন কোনগুলো, এবং কোনগুলো শুধুই ভুল ধারণা? ধন্যবাদ জানা ভাই, আজকে একটি খুব চমৎকার বিষয় নিয়ে দর্শকদের মাঝে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে বিগত 1-2 সপ্তাহ আগে অ্যাসাইলাম প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আসছে। আপনারা শুনেছেন, আপনারা টিভিতে অনেক প্রোগ্রাম করেছেন। বিশেষ করে যারা আনলফুলি এদেশে প্রবেশ করে
তাদের ক্ষেত্রে কিন্তু আপনার যে এখন বর্তমান ইউএস গভর্নমেন্ট যেটা যে এসিএ যেটা বলে অ্যাজাইল কোঅপারেশন এগ্রিমেন্ট, এটার মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে অনেক অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের প্রক্রিয়া অগ্রসর না করে তাদেরকে তৃতীয় কোনো কান্ট্রিতে পাঠানোর ব্যবস্থা করছে। এটা আসলে অনেকটা স্ক্যারি বলা যায় যারা এই অ্যাসাইলাম প্রক্রিয়ার মধ্যে আছে। তো সেই সুবাদে বলতে চাই যে আজকে একটি ভিন্নধর্মী টপিকস নিয়ে আসছেন দর্শকদের মাঝে, হয়তো বা কেউ কেউ এটার মাধ্যমে উপকার পেতেও পারে। তো ফার্স্ট অফ অল যদি যে আমরা যাদেরকে উদ্দেশ্য করে বলছি, যেটা বলছেন যে আনলফুলি যদি এদেশে থাকে, এখন আনলফুলি যারা এদেশে আছে তাদের দুটো ক্যাটাগরি হতে পারে। একটি হচ্ছে আপনার যারা সীমান্ত প্রবেশ করে দেশে চলে এসেছে, আর কিছু আনলফুল প্রেজেন্স আছে যারা কিনা প্রপার ওয়েতে আপনার চেক ইন করে আসছে, B1 B2 ভিসা, F1 ভিসা অথবা J1 ভিসা, অন্য কোনো ভিসায় এদেশে এসেছিল কিন্তু পরবর্তীতে আর স্ট্যাটাস মেনটেন করতে পারেনি। এই দুটো কিন্তু ওয়েতে কিন্তু এদেশে আনলফুল প্রেজেন্স কাউন্ট করা হয়। এখন কথা হচ্ছে যারা আনলফুলি দেশে আছে, বিশেষ করে আমি প্রথমে শুরু করতে চাই যে সীমান্ত প্রবেশ করে যারা আসছে তারা যদি অ্যাজাইলেমের পথে নাও যায়, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক বিকল্প প্রক্রিয়া আছে। বিশেষ করে ম্যারেজের মাধ্যমেও কিন্তু এদেশে কিন্তু আপনার কাগজ করা সম্ভব। কিন্তু যারা প্রবলেম হচ্ছে যারা সীমান্ত প্রবেশ করে আসছে তাদেরকে কিন্তু সরাসরি এদেশে অ্যাডজাস্টমেন্টের ব্যবস্থা নেই। তারা কিন্তু যদি চায় এখানে যদি সঠিক বোনাফাইড ম্যারেজ করে থাকে তাহলে কিন্তু কনসুলার প্রসেস করে কিন্তু এদেশে ভিসা নিয়ে আসা সম্ভব। প্রচুর অ্যাপ্লিকেন্ট আমাদের অফিস থেকেও তারা কিন্তু আপনার কনসুলার প্রসেস করে আসছে। সেক্ষেত্রে তাদেরকে যেটি করতে হয়, যেটা ইনিশিয়াল যেটা ম্যারেজ বেসের যে বেসিক অ্যাপ্লিকেশন যেটা I-130 সেটা করতে হয়। সেটা করার পরে একটা ওয়েভার করতে হয়, সেটাকে বলা হয় প্রভিশনাল ওয়েভার, 601A ওয়েভার। সেই ওয়েভারটি যদি সাকসেসফুলি অ্যাপ্রুভ করাতে পারে তাহলে কিন্তু তার ভিসা নিশ্চিত। যদি তা এরপরে কনসুলার প্রসেসের ইন্টারভিউ স্কেডিউল করার পরে কিন্তু তখন সে ফ্লাই করতে পারে। তো সেটি কিন্তু একটা চমৎকার বিধান এখনো বিদ্যমান রয়েছে। যদি যারা এই ধরনের সিচুয়েশন আছে, যদি বিয়ে শাদীর কোনো অপশন থাকে তাহলে কিন্তু তারা এটার মাধ্যমেও কিন্তু এই আমেরিকাতে কিন্তু পার্মানেন্টলি সেটেল হতে পারে। আর যেটা আরেকটি যেটা বলছিলাম যে যারা এখানে আনলফুল প্রেজেন্স কাউন্ট করা হয়, যারা B1 B2 F1 ভিসা, তাদের ক্ষেত্রেও কিন্তু তারা যদি দেখা এখন যে একটা আপনার ইম্পর্টেন্ট একটা সময় যাচ্ছে, যে বিশেষ করে যে ইমিগ্রেশনের যে রেট এবং এভরিথিং সবকিছু মিলিয়ে, সেক্ষেত্রে যদি বিয়ের অপশন থাকে সেক্ষেত্রে কিন্তু নো ম্যাটার হোয়াট আপনার এখানে কিন্তু সরাসরি অ্যাডজাস্টমেন্ট করতে পারে। যদি লং টাইম আনলফুল প্রেজেন্স থাকলেও সেটা কিন্তু অটোমেটিক ওয়েবেবল। যদি কোনো ইউএস সিটিজেনকে বিয়ে করে তাহলে কিন্তু এখানে সরাসরি অ্যাডজাস্টমেন্ট করতে পারে, সেক্ষেত্রেও কোনো বাধা নেই সেক্ষেত্রে। এরপরে এখানে আরো অনেকগুলো আপনার কন্ডিশন কাজ করে। অনেক সময় দেখা যায় অনেকে কিন্তু আবার ডিপোর্টেশন অর্ডার অলরেডি হয়ে আছে। সেক্ষেত্রে কি করতে পারে? আমি যেটা বলছিলাম যে প্রথমে যারা কিনা এখানে আপনার অ্যাজাইলাম করেছে অথবা ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে তাদের ক্ষেত্রেও সম্ভব। কিন্তু যদি যারা বর্ডার ক্রস করে আসে সেক্ষেত্রে যদি ডিপোর্টেশন অর্ডার হয়েও থাকে সেক্ষেত্রে এডিশনাল আরেকটি ওয়েভার করতে হয়, 212 ওয়েভার, যেটা কিনা রিঅ্যাডমিশনের জন্য পারমিশন নিতে হয় আপনার আইস ডিরেক্টর থেকে। সেটি হয়ে গেলে সেটার মাধ্যমেও কিন্তু প্রভিশনাল ওয়েভারের মাধ্যমে সে কিন্তু ম্যারেজ বেসে এদেশে কিন্তু গ্রিন কার্ড নিয়ে আসতে পারে। তো সেটা একটা চমৎকার বিধান বলবো যে ম্যারেজ বেসে এখনো কিন্তু এদেশে কাগজ করা সম্ভব, যদি যাদের কিনা অ্যাসাইলামের কোনো অপশন না থাকলেও কিন্তু এই অপশনে গিয়ে কিন্তু আমেরিকায় সেটেল হওয়ার একটা ব্যবস্থা করতে পারে। আর রানা ভাই আরো বলছিলেন যে আরো অন্যান্য অপশন গুলো, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা যাব। কথা বললেন, তো এক্ষেত্রে আপনার কাছে যেটা আমি জানতে চাইবো যে এই যে অবৈধ স্ট্যাটাসে থাকা একজন মানুষ সাধারণত কোন ভয়ে সবচেয়ে বেশি ভোগেন, আর সেই ভয়টা কতটা বাস্তবসম্মত তাদের কাছে? আসলে এখন যারা নন সিটিজেন, বিশেষ করে আপনি যে আমরা যে বিষয় নিয়ে আজকে আলাপ করছি, যারা আনলফুলি দেশে আছে
তারা আসলে প্রতিটা নন সিটিজেনই কিন্তু এখন একটা মারাত্মক একটা ট্রমার মধ্যে আছে, বিশেষ করে যেটা আইসের যে ধরপাকড় চলছে। এটা সবার মধ্যেই আমরা যখন ক্লায়েন্টদের সাথে ডিল করি তখন আমরা বুঝতে পারি যে মেন্টাল কন্ডিশন কি আসলে। এই জন্য এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে একটা সঠিক একটা লফুল পাথওয়ে অগ্রসর হওয়া, যেটা আমরা আজকে আলোচনা করছিলাম যে ম্যারেজ বেস, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পাথওয়ে। সেটার মাধ্যমে গেলেও কিন্তু সে কিন্তু নিজেকে এই ভয় থেকে কিছুটা হলো আপনার উত্তরণ করতে পারে, কিছুটা হলেও উত্তরণ ঘটতে পারে। তাহলে সেক্ষেত্রে ম্যারেজ বেসড ইমিগ্রেশনের বাইরে আমরা কি ভাওয়া, ইউ ভিসা, টি ভিসা, সুইস এগুলোর ব্যাপারে আপনি কি পরামর্শ দেবেন? এটা এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। হয়তো কেউ একজন এদেশে আসলো, আনলফুল প্রেজেন্স আছে, এখন চিন্তা করলো যে না ঠিক আছে আমাকে সেটেল হতে হবে, এখন অথবা সৎ উদ্দেশ্যে একটা বিয়ের বন্ধনে আবদ্ধ হলো, কথার কথা। এখন পরবর্তীতে দেখা গেল যে ওই ব্যক্তিটি অথবা ওই আপনার পার্সনটি বিয়েটা ভালোভাবে ওয়ার্কআউট করলো না, কারণ যে ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড ধারীকে বিয়ে করলো সে হয়তো তার দুর্বলতাটা বুঝে ফেললো যে সে আনলফুল প্রেজেন্স আছে, এখন আমি যা বলবো তাই, এবং অন্যায় তার যেই একটা অ্যাবিউসের যখন শিকার হতে থাকে সে দেখা যায় অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু একটা বিকল্প বিধান রয়েছে, সেটা কিনা ভাওয়া, যেটা ভায়োলেন্স এগেইনস্ট ওমেন্স অ্যাক্ট। সেক্ষেত্রেও কিন্তু পাল্টা সেলফ পিটিশন করে কিন্তু এদেশে কাগজ করতে পারে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটি হচ্ছে যারা আনলফুলি বর্ডার ক্রস করে দেশে প্রবেশ করে, আমি যেটা বলছিলাম যে তারা ম্যারেজ ক্ষেত্রে তাদেরকে কনসুলার প্রসেস হয়ে আসতে হবে। তারা যদি বিয়ে শাদী করে এখানে গ্রিন কার্ড অথবা ইউএস সিটিজেনকে বিয়ে করে, তখন তাদেরকে প্রভিশনাল ওয়েভার সম্পূর্ণ করে কনসুলার প্রসেস হয়ে আসতে হবে। কিন্তু যদি বিয়ে করার পরে যদি অ্যাবিউসের শিকার হয়, বেটার হয়, তখন যখন বাবা কেস করবে, বাবা কেসে কিন্তু তখন আর তাকে আর হোম কান্ট্রিতে ফেরত যেতে হবে না। তার যদি আনলফুলি দেশে প্রবেশ করেও তখনও কিন্তু সে সরাসরি এখানে গ্রিন কার্ডের জন্য এলিজিবিলিটি পাবে, এখান থেকে আমেরিকা থেকে সে কার্ড নিতে পারবে। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট এক্সেপশন দিয়ে রেখেছে, যারা কিনা বর্ডার ক্রস করে আসে বাবা কেসে তারা কিন্তু সরাসরি আমেরিকা থেকে গ্রিন কার্ড নিতে পারে। তো এই ক্ষেত্রে আপনি বললেন যে পুরুষ কর্তৃক স্ত্রীর প্রতি যদি অবিচার হয় বা জুলুম অত্যাচার হয়, সেক্ষেত্রে ভাবা বা ভায়োলেন্স এগেনস্ট উইমেন অ্যাক্টের আওতায় সে সুবিধাটা পেতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে তো আমরা উল্টোটাও পাই। সেক্ষেত্রে কি কোনো সুবিধা আছে যে স্ত্রীর দ্বারা স্বামী নির্যাতিত হচ্ছে, সেই স্বামীর কি করণীয় হতে পারে? এটা একটা খুব একটা চমৎকার প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে লটি করেছিল, যেটা 1995 এ কংগ্রেসে, যেটা ভায়োলেন্স এগেইনস্ট ওমেন্স অ্যাক্ট, যেটা মানে আইনের যে টাইটেলটা সেখানে ওমেন্স শব্দের কথা লেখা আছে যদিও, কিন্তু আসলে এটা ম্যান ওমেন সবাই এটার অন্তর্ভুক্ত হয়। পরিষ্কার করা, যদি কোনো ম্যানও যদি ওমেন দ্বারা যদি আপনার নির্যাতিত হয়, তখনও কিন্তু সে ওই অ্যাক্টের আলোকে সে কিন্তু গ্রিন কার্ডে দাবি করতে পারে। আচ্ছা, তার মানে এটা একটা মানে হয়তো অনেকেই ভাবতে পারি আমরা যে আচ্ছা ভায়োলেন্স এগেনস্ট উইমেন, তো সেক্ষেত্রে সাথে হয়তো শুধু স্বামী দ্বারা স্ত্রী নির্যাতিত হলেই হয়তো এটা হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে না, উল্টোটাও, মানে স্ত্রীর দ্বারা স্বামী যদি হয় সেক্ষেত্রেও সুবিধাটা আছে। এবং ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে কি এইটার মধ্যেই পড়ে নাকি অন্য কোনো এতে পড়ে? না, এখানেও ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে দুটো আবার ওয়ে তৈরি হতে পারে। ফর এক্সাম্পল, কেউ একজন বিয়ে করলো, এখন বিয়েটা যদি লফুল পার্মানেন্ট রেসিডেন্ট অথবা ইউএস সিটিজেন করে এবং যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, তখন কিন্তু আলটিমেটলি বাবা এটাই ফেভারেবল অপশন হবে। এখন দেখা গেল যে এখানে অথবা কারো ভাগ্যে গ্রিন কার্ড ধারী অথবা ইউএস সিটিজেনকে বিয়ে করার সুযোগ হলো না, তারা মানে দুজনেই নন সিটিজেন অথবা দুজনেরই স্ট্যাটাস নেই, কথার কথা। তখনও যদি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, তখন কিন্তু
যেই ভিকটিম আছে সেই ভিকটিম কিন্তু আবার ইউ ভিসা, যেটা আপনি বলছেন যে হ্যাঁ। ম্যারেজ বেস ইউ ভিসার অপশন রয়েছে কিন্তু সিচুয়েশনে, তখন কিন্তু সে ইউ ভিসার জন্য কোয়ালিফাই করবে। ইউ ভিসার মাধ্যমে কিন্তু এদেশের লিগ্যাল লফুল পাথওয়ে আপনার ওয়ার্ক পারমিট থেকে শুরু করে সরাসরি এখানে কিন্তু গ্রিন কার্ড সিটিজেন হওয়ারও সুযোগ থাকে ইউ ভিসার মাধ্যমে। তার মানে ডোমেস্টিক ভায়োলেন্স, অ্যাসল্ট, কিডন্যাপিং এই সমস্ত যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ইউ ভিসার মাধ্যমেও আমরা এই যেটা যেটা বলছিলাম যে আমরা যদি অবৈধ স্ট্যাটাসে থাকি সেটা বৈধ হওয়ার একটা রাস্তা তৈরি হয়, তাই তো? রাইট, যারা মানে এক কথায় যারা সিরিয়াস ক্রাইমে ভিকটিম হয় এবং তারা যদি ল এনফোর্সমেন্ট এজেন্সিকে কোঅপারেশন করে থাকে এবং সেটা যদি সার্টিফিকেশন পায় ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছ থেকে, তখন কিন্তু ইউ ভিসা মোটামুটি গ্যারান্টি বলা যায়। তাহলে টি ভিসাটা কি, ইউ ভিসা টি ভিসার মধ্যে তফাৎটা কি? টি ভিসাটা ওইটাও অনেকটা সিমিলার টাইপের ভিসা। টি ভিসাটাকে বলা হয় সাধারণত হিউম্যান ট্রাফিকিং, তারপর হচ্ছে আপনার লেবার এক্সপ্লয়টেশন, সেক্ষেত্রেও কিন্তু টি ভিসার জন্য কোয়ালিফাই হয়। অনেকে তবে জানে না যে টি ভিসা এটা তো আপনার সিভিয়ার হিউম্যান ট্রাফিকিং, সেটা তো একটা আছে, যারা মনে ট্রাফিক করে দেশে নিয়ে আসলো, ফোর্স লেবার করলো, সেক্স ট্রাফিকিং এর জন্য যারা ভিকটিম হয় সেক্ষেত্রে তারা টি ভিসার জন্য কোয়ালিফাই করে। এছাড়াও মনে করেন যারা কিনা ওয়ার্ক প্লেসে যারা বৈষম্যের শিকার হয়, তারা হয়তোবা তারা যে প্রপার পেমেন্ট পায় না, অথবা তাদেরকে ওভারটাইম করলো সেটা ওভারটাইমের পে করলো না, এবং আপনার কর্মক্ষেত্রে আপনার বিভিন্ন রকম আপনার ডিসক্রিমিনেশন শিকার হলো, সেক্ষেত্রেও কিন্তু আপনার টি ভিসার জন্য কোয়ালিফাই হতে পারে। তখন কিন্তু এমপ্লয়ারের এগেইনস্টে কিন্তু তারা কমপ্লেন করে সেক্ষেত্রে টি ভিসার জন্য আবেদন করলো, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওয়ার্ক পারমিট থেকে শুরু করে গ্রিন কার্ড সিটিজেন হতে পারি। তো এই ক্ষেত্রে ধরেন ইউ ভিসা নিয়ে যেটা আমরা কথা বলছি বা টি ভিসা নিয়ে যেটা আমরা কথা বলছি, সেক্ষেত্রে যদি অনেকেই তো পুলিশের কাছে যেতে ভয় পান, যেটা আমরা দেখি সাধারণ সাদা চোখে আমরা মাঝে মাঝে দেখি যে পুলিশের কাছে যেতে ভয় পান, তো এই যে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ছাড়া ইউ ভিসা কি পাওয়া সম্ভব বা টি ভিসা কি পাওয়া সম্ভব? এই ইউ ভিসার কথা যেটা আমি আসি, যে পুলিশের কাছে যেতে ভয় পায়, এই যে ইউ ভিসার যে ইমিগ্রেশনের যে বেনিফিটের কথা বলা রয়েছে, এটি দেওয়ার অন্যতম উদ্দেশ্যই কিন্তু এই এই বিষয়টা যেটা আপনি বললেন যে যারা কিনা নন সিটিজেন এখানে আমেরিকান আনলফুল প্রেজেন্স আছে, তারা ক্রাইমের ভিকটিম হয়েছে, তারা পুলিশের কাছে নালিশ করবে কিনা, নালিশ করলে কিনা তাদেরকে আবার যদি ধরে ফেলে, এই ভয়ে হয়তো তারা কোনো যারা ক্রিমিনালদের এগেনস্টে তারা তারা সাহস পাবে না। এটার জন্যই কিন্তু এই যে ইমিগ্রেশন একটা বেনিফিট দিয়েছে, এতে করে গভর্নমেন্টের পক্ষে যেটা যে ক্রিমিনালদের এগেনস্টে প্রসিকিউশন অনেক সহজতর হয়ে যায়। যখন দেখা যায় যে একজন নন সিটিজেন ক্রিমিনাল ক্রাইমের ভিকটিম হয়েছে, সে আপনার স্বতঃস্ফূর্ত ভাবে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে সহায়তা করছে, সাক্ষী দিচ্ছে, এবং এতে করেছে ইমিগ্রেশনের বেনিফিটটি পাচ্ছে। অবভিয়াসলি তাকে ল এনফোর্সমেন্ট এজেন্সিকে সহায়তা করতে হবে। যদি সহায়তা না করে তাহলে কিন্তু সে আর এই ইমিগ্রেশনের বেনিফিটটি পাচ্ছে না। আবার টি ভিসার ক্ষেত্রে কিন্তু ওখানেও যদিও ল এনফোর্সমেন্ট এজেন্সিকে জানানোর কথা থাকে, সেক্ষেত্রে কিন্তু এটার রিকোয়ারমেন্ট কিন্তু অনেকটা আবার রিল্যাক্স। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের দর্শক আছে, আর একটা প্রশ্ন করি আমরা দর্শকের কাছে যেতে চাইবো, সেটা হচ্ছে যে সিজ বা স্পেশাল ইমিগ্রেন্ট জুবিনাইল স্ট্যাটাস, এটা দিয়েও তো আমরা সুবিধাটা পেতে পারি, এবং এক্ষেত্রে এই শিশুদের জন্য নাকি এটা 18 থেকে 21 বছর বয়সী যে সমস্ত তরুণ আছে তাদের ক্ষেত্রেও এই সুযোগটা আছে কিনা? এটা এক কথায় শিশুদের ক্ষেত্রে আপনার 0 থেকে 21 বলা যায়। যদি কোনো চাইল্ড, এনি চাইল্ড, মনে করেন ফর এক্সাম্পল 1 বছরের কোনো চাইল্ড মায়ের সাথে আমেরিকায় আসছে, বাবা তাকে অ্যাবান্ডন করেছে, তাহলে কিন্তু সে ওই মানে 1 বছরের বাচ্চাটিও কিন্তু আপনার সিজের জন্য এলিজিবল হবে। এটি কিন্তু আরেকটি কিন্তু ব্রড একটা আসপেক্ট, যেটা সিজ, যারা কিনা ইয়াং বয়সে আমেরিকায় যে কোনো ভাবে আসুক, একা আসুক, প্যারেন্টস একজন প্যারেন্টস এর সাথে আসুক, অথবা অনেক সময় দেখা যায় যে প্যারেন্টস এর সাথে আসলো, পরবর্তীতে প্যারেন্টস এর মধ্যে সেপারেশন হয়ে গেল, একজন প্যারেন্টস চলে গেল। তো সেই ক্ষেত্রে বিধানটি হচ্ছে এরকম যে আপনার অ্যাবিউজ, নেগলেক্ট, অ্যাবান্ডনমেন্ট,
হ্যাঁ, এবং এবং সিমিলার টাইপের যদি কোনো অ্যাক্ট কোনো প্যারেন্টস করে থাকে, বোথ প্যারেন্টস অথবা কোনো একজন প্যারেন্ট যদি করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই বাচ্চাটি কিন্তু আমেরিকার কিন্তু আপনার ইমিগ্রেশন বেনিফিট ক্লেম করতে পারে। এটি কিন্তু একটি ভেরি ব্রড আপনার একটা লিগ্যাল অ্যাসপেক্ট, এবং যারা 21 বছরের নিচে এবং তাদের ক্ষেত্রে যদি এরকম কোন সিচুয়েশন হয়ে থাকে যে কোন একজন প্যারেন্টস তাদেরকে পরিত্যাগ করেছে অথবা চলে গিয়েছে, একজন প্যারেন্ট শুধু অ্যাবান্ডনমেন্ট হলে চলবে, অ্যাবিউজ করতে হবে সেটার কোনো দরকার নেই, নেগলেক্ট করতে হবে দরকার নেই। যে অনেক সময় দেখা যায় যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সেপারেশন হয়ে যায়, ওই তারা চলে গেল, তাকে ইয়ে করে কোনো প্রকার সাপোর্ট দিল না, তখনও কিন্তু ইলিজিবল হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু বর্তমানে সিজের যে পজিশন খুব ভালোই বলা যায়, কারণ কিছুদিন আগে গভর্নমেন্ট যেটা ডেফার্ড অ্যাকশনের যে আপনার যেটা সিজ অ্যাপ্লিকেশনে যারা অন্তর্ভুক্ত থাকে তাদেরকে I-360 যে একটা ফর্ম আছে ওটা ফিল আপ করতে হয়, ওটা অ্যাপ্রুভাল সাধারণত 6 মাসের মধ্যে বাই লতে করতে হয়। ওটা হয়ে গেলে তখন আপনার ডেফার্ড অ্যাকশন কিন্তু এখন অ্যাপ্লিকেবল, কারণ কিছুদিন আগে সরকার সেটা রিমুভ করতে চেষ্টা করেছিল, কিন্তু আবার ফেডারেল কোর্টের নির্দেশে আবার পুনর্বহাল করা হয়েছে। দ্যাট মিনস হচ্ছে যদি কোন সিজ অ্যাপ্লিকেন্ট যদি তার I-360 যদি সাকসেসফুলি যদি ফ্যামিলি কোর্ট থেকে অর্ডার পেয়ে থাকে যে না এই বাচ্চাটি আপনার স্পেশাল ইমিগ্রেন্ট, তখন যদি I-360 যদি 6 মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যায়, তখন কিন্তু ডেফার্ড অ্যাকশন মিনস হচ্ছে কোনোভাবেই কিন্তু আইস তাকে দেশ থেকে রিমুভ করতে পারবেন, এবং সে 3-4 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে যাবে, এবং তার যে গ্রিন কার্ডের যে সিরিয়াল নাম্বার সেটি আসতে 2-3 বছর সময় লাগে, সেই সিরিয়াল নাম্বার পর্যন্ত তাকে এদেশে অপেক্ষা করে ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে পারবে, পড়াশোনা এবং কাজকর্ম করতে পারবে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা এই দেশে প্রথমেই বলেছিলাম যে শুধুমাত্র যে স্বপ্নের দেশে আসি নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই যে আসবো, অর্থ উপার্জনের জন্য, নাম খ্যাতি যশের জন্যই আসবো, সেটি নয়। আমরা জীবন জীবিকার তাগিদ ছাড়াও শুধুমাত্র জীবন রক্ষার্থে, জীবন বাঁচার জন্য আমরা আসি, এবং এসে অ্যাসাইলাম আমরা করি, যে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করি যে আমার দেশে, আমার জন্মভূমিতে আমার নিরাপত্তা নেই, আমার জীবনের ঝুঁকি আছে। তাই নয়, সেগুলোর বাইরেও আরও যে সমস্ত রাস্তাগুলো আছে, সুযোগগুলো আছে, সেগুলো আমরা কিন্তু, যেমন ম্যারেজ বেসডের কথা আমরা বলেছি, ভাওয়া বলেছি, ইউ ভিসা, টি ভিসা এবং সিজ, এগুলোর এই যারা যারা এর ক্রাইটেরিয়ার মধ্যে পড়েন তারা কিন্তু ওইটা ছাড়াও, ওই অ্যাজাইলাম ছাড়াও এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে আপনাদের একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির সঙ্গে আলোচনা করেও কিন্তু এখানে আপনার অবৈধতাকে বৈধ উপায়ে থাকার সুযোগ সৃষ্টি করতে পারে। আশা করি একটুকুন আপনারা এই ইনফরমেশনগুলো যথেষ্ট আপনাদের উপকার দেবে। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়ালাইকুম। জি, আপনাদেরকে নিউ ইয়ারের শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা। জি, আমার কোয়েশ্চেন হলো, আমি ভিজিট ভিসা এসে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করেছি। জি। তো যখন 485 এর ইন্টারভিউতে গেছিলাম, জি। তো এনে আমাকে জিজ্ঞেস করছে যে আমি বাংলাদেশে যখন ভিজিট ভিসা অ্যাপ্লাই করেছি, আমি মোর দেন ওয়ান্স করছি ভিজিট ভিসা অ্যাপ্লাই। তো এনে একটা কোয়েশ্চেন ছিল আমি কোনো পলিটিক্যাল গ্রুপের সাথে ইনভলভ আছি কিনা। তো ওই ভিজিটার অ্যাপ্লিকেশনে আমি নো বলছি, কিন্তু গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনে আমি ইয়েস বলছি। তো ওইটার জন্য মানে এখন হোল্ড করে রাখছে। তো আমার কোয়েশ্চেন লগি এখন আমি কি করতে পারি বা কি হতে পারে এই এটা সংশোধন করার উপায় আছে কিনা, আইদার ইয়েস অথবা নো, যে কোনো একটাকে কার্যকরী করার পদক্ষেপ নেওয়া যায় কিনা, এটাই হচ্ছে আপনার প্রশ্ন, তাই তো? মানে জি, গ্রিন কার্ডে আমি ইয়েস বলছি, কিন্তু ভিজিটার কোয়েশ্চেনে আমি নো বলছি মোর দেন ওয়ান্স। মানে এখন কোনটা বললে কোনটা ঠিক করা যাবে এটা আপনি জানতে চান? মানে এখন কি করতে পারি? জি, কি করতে পারি? ইন্টারভিউ হয়ে গেছে অলরেডি। জি, অনেক ধন্যবাদ। মানে সংশোধন কিভাবে করা যাবে আর কি, অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য, এবং এটা খুবই ইন্টারেস্টিং বিষয়, কারণ যারা ভিজিট ভিসার জন্য আবেদন করে, এখন কোনো ব্যক্তি যদি বলে যে না আমি অমুক দল করি এবং ওই দলের কারণে তার দেশে বিপদ আছে, তাহলে কিন্তু দেখা যাবে যে এমবিসি থেকে তার ভিসা প্রাপ্তির সম্ভাবনা খুবই একদম কমে যাবে, লো বলা যায়। তো আসলে ওই যে টেকনিক্যালি তো সে লাই করেছে, ওই যে মিথ্যা বলাটা, সেটা কিন্তু অ্যাসাইলাম লতে কিন্তু সেটা ওয়েবেবল, কারণ হচ্ছে যেটা কিনা জীবন বাঁচানোর জন্য, যেটা আপনার নন রিফলমেন্ট যে ডক্ট্রিন রয়েছে অ্যাসাইলাম লতে, যেটা 1951 এর রেফিউজি কনভেনশনের আর্টিকেল 33 তে বলা আছে, যদি কোনো প্রকার ছলছাতুরি করে ছোটখাটো প্রতারণা করে কিন্তু সে কিন্তু অন্য একটা দেশে তার জীবন বাঁচানোর জন্য চলে আসতে পারে, এটার জন্য কিন্তু তাকে প্যানালাইজ করা যায় না। এটা কিন্তু আপনার অ্যাসাইলাম লতে দেওয়া আছে। এখন
সেই যদি উনি যদি এখন আপনার B1 B2 থেকে যে উনি সম্ভবত অ্যাজাইলামও করেছে, যেটা কিনা হয়তো বা বলেনি এখানে, যেহেতু উনি তার গ্রিন কার্ড আবেদন উল্লেখ করেছে। হ্যাঁ। এখন অ্যাজাইলাম কেসে কিন্তু এটা কিন্তু বড় প্রশ্ন আসতো না, যে তুমি ওখানে না বলেছো, বাট তাতে কি হয়েছে, এটা ছোটখাটো একটা মিথ্যা হয়েছে, কিন্তু সে তার জীবন বাঁচানোর জন্য সেটা অ্যাজাইলাম করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সে অন্য একটা অ্যাপ্লিকেশনে চলে গিয়েছে, যেটা কিনা অ্যাডজাস্টমেন্ট, যেটা ইউএস সিটিজেনের স্পাউসের মাধ্যমে সে অ্যাডজাস্টমেন্টের জন্য গিয়েছে। এখন তারা ধরেছে যে, কারণ বর্তমান প্রশাসনের যে প্রতিটা জিনিসই তারা সূক্ষ্মভাবে স্ক্রুটিনাইজ করছে, এখন এটা থেকে পরিত্রাণের উপায় কি? অফিসার সম্ভবত রাইট যে তুমি আগে এটা নো বলেছো, এখন ইয়েস বলেছো, দ্যাট মিনস হচ্ছে তুমি মিসরিপ্রেজেন্টেশন পেয়ে গিয়েছে এখানে। তো এখানে যদি উনি যেহেতু ইউএস সিটিজেন বিয়ে করেছে, এখানেও এটা কিন্তু বড় প্রবলেম হওয়ার কথা না। এটা খুব মাইনর একটা ফল্ট, যদি ধরেও ফল্ট যদি অ্যাকসেপ্ট করেও, তখন কিন্তু ওয়েইভারের ব্যবস্থা আছে, 601 ওয়েভ, যেটা কিনা যদি ওনার স্পাউসের হার্টশিট দেখি কিন্তু আপনার এটা কিন্তু খুব সহজভাবে কিন্তু এই সমস্যাটি থেকে পরিত্রাণ পেতে পারে। তো সেটা ক্ষেত্রে ওনার কি মানে কিভাবে কাজটা এগোবেন? একজন অ্যাটর্নির মাধ্যমে যেতে পারবেন নাকি একাই পারবেন? অবশ্যই অ্যাটর্নির সহায়তা নিলে ভালো হবে, কারণ ওয়েভার এটা একটা আপনার টেকনিক্যাল বিষয়। এখানে হয়তোবা অফিসার হয়তোবা এটা আপনার নিজ থেকে বা ওয়েব করতে পারে, যদি নাও করে, যদি তাকে মিসরিপ্রেজেন্টেশন ধরে, তখন হয়তোবা অফিসার ওনাকে চিঠি পাঠাবে যে 601 ওয়েভার করার জন্য, অথবা একটা সময় দিতে পারে। এখন যদি সময় না দেয়, যদি সিদ্ধান্ত দিয়ে দেয়, তাহলে সিদ্ধান্তের এগেইনস্টে আবার 601 ওয়েভার, এখন হয়তোবা যেহেতু অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে, হয়তোবা এই বিষয়টা নিয়ে ওনার লয়ারের সাথে ওয়ার্কআউট করতে হবে যে কিভাবে সে ওয়েভারটা করতে পারে সেক্ষেত্রে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যেটা বিষয়টা হলো যে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভুলটা হয়েছে, কিন্তু সংশোধনের সুযোগ আছে। 601 ওয়েভার যেটা আছে, আপনি একজন বোধহয় যেহেতু একটা জটিলতার সৃষ্টি হয়েছে, সম্ভবত একজন আপনার ভালো অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করা উচিত, অথবা আপনার যদি থেকে থাকে তাকে বলুন, তিনি ও বিষয়টা আপনাকে বুঝিয়ে বলতে পারবেন, এবং সেভাবে পদক্ষেপ নিলে আপনার এই সমস্যার সমাধান হয়তো হয়ে যেতে পারে। আমরা আশা করি হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নীলুফা বলছি। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লিকেশন করছি 1 মিনিট, তো 2018-তে এখনো অ্যাপ্রুভাল আসে নাই। তো এর কি আমরা কোনো কিছু মানে চেক করতে পারবো যে ওর ইয়াটা কোন জায়গায় কিভাবে আছে? আচ্ছা, তারপরে আর একটা কি? আর আরেকটা হলো, আমার বোনের জন্য আমি 2021-এ অ্যাপ্লিকেশন করছি। তো ওর তো বাচ্চা আছে, ওদের তো অনেক দেরি হবে। তো আমি দেখলাম যে অনেক ফেসবুকে অ্যাড দেয় যে ওই যে সিনিয়রদের হোম কেয়ারের ভিসা নাকি ওই যে গ্রিন কার্ড নিয়ে আসা যায়। তো আমার আব্বা তো অসুস্থ, ওনার তো হোম কেয়ার আছে, তো ওদের কি এইভাবে কোনো ভিসা অ্যাপ্লিকেশন করে আনা যায় কিনা? মানে আপনার আম্মা আম্মা এখানে আছেন? হ্যাঁ, মানে আপনার আব্বা আম্মাকে আব্বা তো দেখার জন্য, অসুস্থ। হ্যাঁ অসুস্থ, হ্যাঁ, সেই যে টেক কেয়ার করার জন্য তাদেরকে আনার কোনো সুযোগ আছে কিনা এটাই জানতে হ্যাঁ চাচ্ছেন? হ্যাঁ আছে কিনা। তাহলে- এমনি ইমিগ্রেশনতে অ্যাপ্লিকেশন করছি 21-এ। এটা অনেক দেরি এখন হবে, আবার হ্যাঁ। অন্য বিষয় আনা যায় কিনা আর কি টেক কেয়ার করার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। অ্যাটর্নি মাহফুজুর রহমান। সেক্ষেত্রে উনি যেটা বলছে যে 18 সালে ওনার সিবলিংস এর জন্য যেটা আবেদন করেছে, অবভিয়াসলি উনি চেক করতে পারবে ওনার যে রিসিপ্ট নোটিশ রয়েছে, ওখানে রিসিপ্ট নাম্বার দিয়ে আপনার uscis.gov ওয়েবসাইটে গেলে, ওখানে টুলস অপশনে গেলে উনি তার আপনার কেস স্ট্যাটাস চেক ওখানে কিন্তু চেক করে দেখতে পারবে। আর ওই যেটা ভাই বোনের আবেদনের ক্ষেত্রে কিন্তু এখন বেশ সময় লাগে। এখন কিন্তু ইউএসসিআইএস যেটা একটি তাদের যে কেস যে অ্যাপ্রুভালের যে তাদের টেকনিক, সেটি কিন্তু এখন তারা কিন্তু যে স্টেট ডিপার্টমেন্টের যে বুলেটিন আছে, বিশেষ করে ফ্যামিলি বেসড অ্যাপ্লিকেশন গুলো, ওটার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু তারা এখন কেসগুলো অ্যাপ্রুভাল করার চেষ্টা করছে। ফর এক্সাম্পল, যেটা ব্রাদার সিস্টারের আবেদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2009-এর কেসগুলো তারা এখন ওয়েলকাম লেটার ছাড়ছে। তো 18 সালের কেস তারা কিন্তু সচরাচর কিন্তু এত ডিস্টেন্সের কেস কিন্তু এখনো হাত দিবে না, অথবা আরো বেশ কয়েক বছর পরে অথবা এটার কোনো একটা অ্যাকশন শুরু হতে পারে।
মানে আর কমপক্ষে উনি 10 যেটা বছর। আরেকটি যেটা প্রশ্ন করেছে যে হ্যাঁ, যদি কোনো কেস অ্যাপ্লিকেশন করার পরও আবার বিকল্প আবেদনও করতে পারে। উনি যেটা বললো হোম কেয়ার, অবভিয়াসলি সেটা এমপ্লয়মেন্ট বেস গ্রিন কার্ড হতে হবে, যেটা EB3। উনি কোনো লয়ার সাথে আলাপ করতে পারে যে EB3 সম্ভব। আপনার যদি হোম কেয়ার বাসায়, তারপরে হোম সার্ভিসের জন্য ইচ্ছা করলে যে কাউকে কিন্তু স্পন্সর করতে পারে। কিন্তু এখানে কিন্তু আবার ব্যাপার আছে যে যদি আপনার মনে করেন হোম কেয়ারের জন্য আপনার ক্লোজ ফ্যামিলি মেম্বার কিন্তু আবার এলিজিবল হয় না EB3 তে, যদি করতেও চায় যে বাসার হেল্পের জন্য অথবা আপনার না, সিনিয়র পিপলের সন্তান হেল্পের তো জন্য। বাবাকে করতে পারে, সন্তান তো বাবাকে করতে পারে। না, করতে পারে না, কিন্তু এটা আপনার ইমিগ্রেশন বেনিফিট দিতে গেলে কিন্তু তখন আর রিলেটেড ব্লাড রিলেটেড ও। পার্সনকে কিন্তু আর স্পন্সর করার সুযোগ দিবে না। সুযোগ নাই। অথবা লোকালি যে কেয়ার করার ক্ষেত্রে যে আপনার কেয়ার গিভার হিসাবে যে রুলস আছে, সেটার সাথে কিন্তু আবার আপনার EB3 যে গ্রিন কার্ডের যে প্রক্রিয়া, সেটার রুল কিন্তু আবার ভিন্ন। তার মানে এটা খুব সহজ রাস্তা নয়, এটা সহজ করা সুযোগ খুব একটা আছে বলে মনে হয় না। সুপ্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, যেগুলো আপনি যে দুটো প্রশ্ন করেছিলেন পুরোটারই আমরা জবাব দিয়েছি। এখন আপনি নিজে চিন্তা করে দেখুন যে আপনার এখন কি করা উচিত। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই টেলিফোনে আছেন, সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে একটি বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম আর অনেকেই টেলিফোনে আছেন, আপনাদের ফোনগুলো নিয়ে নিতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি রানা ভাই, আমার একটি প্রশ্ন আছে জি। মাসুদ সাহেবের কাছে। তো একটা ইমিগ্রেশন, একটা সিটিজেনশিপ। জি, করুন। জি, আমার অ্যাসাইলাম কেস পেন্ডিং এবং আমার অ্যাসাইলাম ফাইনাল হায়ারিং হচ্ছে যে আগস্ট 2026, বাট আমার I-130 স্টিল পেন্ডিং। সো এই ক্ষেত্রে কি আমার অ্যাসাইলাম কেসটার ফাইনাল হিয়ারিংটা কি আমি মুভ করতে পারবো কিনা, কোনো ওয়ে আছে কিনা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফের জন্য সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম নভেম্বর 12-এ, ওনার ইন্টারভিউ হয়েছে, উনি পাস করেছে ইন্টারভিউতে। সো ওনার শপথ গ্রহণটা এখনো লেটারটা আসছে না। তো ওই যাতে নাম চেঞ্জ করেছিলাম, এর জন্য কি কোনো লেট হচ্ছে? আমাকে একটু যদি বলতেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। ওনার যেটা I-130 পেন্ডিং রয়েছে এবং ওনার ইন্ডিভিজুয়াল হিয়ারিং ফোর্থকামিং, সেক্ষেত্রে ওনার স্মার্ট মুভ হবে ওনার লয়ারের সাথে পরামর্শ করা যে I-130 আপডেট জানা এবং এটা যেন ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর আগে এটা যদি কোনো অ্যাপ্রুভালের ব্যবস্থা করতে পারে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা উনি ম্যারেজ পাতে ফলো করে যেতে পারবে। সেক্ষেত্রে উনি যদি আনলফুলি দেশে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে আপনার যেটা বলেছিলাম যে 601 এর প্রভিশনাল ওয়েভারের মাধ্যমে কনসুলার প্রসেস হয়ে দেশে আসতে পারবে। সে এবং স্টিল যদি ওনার I-130 পেন্ডিং থাকে, তখনও কিন্তু ওনার লয়ার কিন্তু মুভ করতে পারে কোর্টে যে কেসটাকে পিছায় দেওয়ার জন্য, ওয়েট করা, দেখা যে কখন I-130 অ্যাপ্রুভাল হয়, সেটিও কিন্তু সম্ভব। এটা তো ওনার লয়ারের সাথে ওই বিষয়টা নিয়ে ওয়ার্কআউট করতে হবে ওনাকে। আর উনি যেটা বললো যে ওনার স্পাউসের সিটিজেনশিপ আবেদনটি সম্পূর্ণ, মানে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে গেছে, বাট স্টিল কোনো এখনো ওথ লেটার পাইনি। সাধারণত সাথে সাথেই স্কেডিউল করে দেওয়ার কথা, বর্তমান যে প্র্যাকটিস সেটা কিন্তু খুব একটা সময় নেয় না। তবে ওনার ক্ষেত্রে বেশ আনইউজুয়াল, তো সেক্ষেত্রে উনি USCIS এ কল দিতে পারে সরাসরি, অথবা রিকোয়েস্টও করতে পারে। এতেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব একটা ইউজফুল একটা টুলস হচ্ছে যে লোকাল কংগ্রেসম্যান অথবা ওমেনের সাথে যোগাযোগ করতে পারে। তারা কিন্তু সরাসরি তাদের চ্যানেলে USCIS ইমেল পাঠাতে পারে যে কেন আপনার ইন্টারভিউ স্কেডিউল করছে, মানে আপনার ওথ লেটার দিচ্ছে না এখনো। তো উনি যেটা বললেন, আশঙ্কা করলেন যে ওনার ওয়াইফের নামটা পরিবর্তন করেছিলেন, সে কারণে কি এই ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে, নাকি এটা কোনো কারণ নয়? আপনি যেটা বললেন যে অনুষ্ঠানের একটা পর্যায়ে বলেছিলেন যে নন সিটিজেন সবাই একটা আতঙ্কের মধ্যে আছে, এটা কিন্তু দেখা যায় যে আমরা স্বভাবতই কিন্তু খুব একটা ছোটখাটো বিষয় নিয়ে, যেটা কিনা আতঙ্কিত হওয়ার বিষয় নয়,
সেই বিষয় নিয়েও কিন্তু আমরা সবসময় কিন্তু যারা নন সিটিজেন তারা কিন্তু আতঙ্কে থাকে। এটা কিন্তু একদম সম্পূর্ণ একটা অমূলক। এটা মানে বিবেচ্য আসার কথাই নয় যে এটার কারণে ওনার অ্যাপ্লিকেশনটি হোল্ড করবে। অন্য কোনো সিকিউরিটি রিজন হতে পারে, অথবা অন্য কোনো কিছু যেটা ফাইনাল চেকআপ এর কারণ হতে পারে, অথবা ইউএসসিএস এর নেগলিজেন্ট কারণ হতে পারে। ইউএসসিএস যদি নেগলিজেন্ট হয়, সেক্ষেত্রে উনি কিন্তু ইচ্ছা করলে কংগ্রেসম্যান অথবা ওমেনের মাধ্যমে পুশ করলে কিন্তু সাথে সাথে কিন্তু ওথ লেটার পেয়ে যাবে সেক্ষেত্রে। অনেক ধন্যবাদ। আসলে অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমরা তো এতটা ভয়ের মধ্যেই থাকি যে একটা বাংলা প্রবাদ আছে যে চুন খেয়েছিলাম গাল তেতেছে, মানে ঠোঁট তেতেছে, পরে দই দেখলেও ভয় পাই আর কি, পরে দই খেয়েও মনে হয় যে এটা বোধহয় চুনি কিনা। তো সেরকম অবস্থা আর কি। সুতরাং যে কোনো কারণেই হোক না কেন এর দেরি হতে পারে। তো আপনি দর্শক, আপনি যেটা প্রশ্ন করেছিলেন এবং যেভাবে আপনি বলা হলো, দুটো বিষয় আপনি চেষ্টা করে দেখতে পারেন। আশা করি এই বিষয়টা সমস্যার সমাধান হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আপনাকে। জি, আমার নাম হচ্ছে হাসান। আমার একটা প্রশ্ন ছিল স্যারের কাছে। জি বলুন। আমি C1D নিয়ে আমেরিকাতে পড়াশোনা করছিলাম 4 বছর আগে। তো আমার একটা পলিটিক্যাল অ্যাসাইলাম আপনার পেন্ডিং আছে। এর মধ্যে আমি গ্রিন কার্ড হোল্ডার বিয়ে করছি। আমার কি পেপারস হবে কিনা, আমার কি দেশের বাইরে যেতে হবে? কারণ আমার তো C1D কোমেন ভিসা, একটা যদি স্যার আমাকে বলতো। অনেক ধন্যবাদ জনাব হাসান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। C1D ভিসা কিন্তু আসলে আমেরিকাতে অ্যাডজাস্টমেন্টের সুযোগ নেই। উনি যেটা ওনার স্পাউসের মাধ্যমে উনি I-130 অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা যেটা বলেছিলাম যে যারা আনলফুলি দেশে প্রবেশ করে, সেই প্রক্রিয়া যেটা 601A প্রভিশনাল ওয়েভারের মাধ্যমে কিন্তু ওনার কনসুলার প্রসেস হয়ে কিন্তু ওনাকে গ্রিন কার্ড নিতে হবে। আচ্ছা, তার মানে সেটাই গেলে তো উনি দেশের বাইরে যেতে হবে নাকি এখান থেকে নিতে পারবে, একটা প্রশ্ন করেছিলেন বোধহয়। সেটাই, ওনাকে দেশের বাইরে যেতে হবে। C1D ভিসা কিন্তু এই দেশে এলিজিবল না আপনার গ্রিন কার্ড নেওয়া এখানে। অনেক ধন্যবাদ জনাব হাসান। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। তবে যেহেতু বিষয়গুলো বেশ জটিল আপনাদের দৃষ্টিভঙ্গিতে বা আইনের দৃষ্টিভঙ্গিতে এখানে, সুতরাং আপনার অভিজ্ঞ অ্যাটর্নির সঙ্গে আলাপ করলে নিশ্চয়ই এই সমস্যার সমাধানগুলো বের করে ফেলবেন। তবে নিশ্চয়ই খেয়াল করবেন যে সত্যিকারের ভালো যারা বুঝেন অ্যাটর্নি, এমন কারোর কাছেই যাবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার নাম সারওয়ার, আমি মিশিগান থেকে বলছি। জি, আমি 2022 সালে মেক্সিকো বর্ডার দিয়ে আমেরিকা আসছি। তারপরে ওইখানে ডিটেনশনে ছিলাম 3 উইক। ওইখানে আমার একটা 1 আওয়ারের ইন্টারভিউ নিয়েছিল, আর ওইটা পজিটিভ পরে আমাকে রিলিজ করে। তারপর আমার এই কেসটাকে ডিটেনশন কোর্টে ট্রান্সফার করে। তারপর এখনো পর্যন্ত 2022 সাল এখনো আমার এটা পেন্ডিং আছে। আমি যখন আমার এই UIR যখন আমার ইন্ডিয়ান নাম্বার দিয়ে ঢুকি, মানে এখনো দেখি যে আমার এখনো পেন্ডিং, কোনো হিয়ারিং ডেট নাই। আপনার সারোয়ার সাহেব, আপনার সব কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি টেলিফোনটা স্পিকারে দিয়ে কথা বলছেন? স্পিকারটা বন্ধ করে কথা বলুন, তাহলে বোঝা যাবে। স্পিকারটা বন্ধ করুন, তাহলে কথা বোঝা যাবে। জি প্রথম, জি বলুন, প্রথম থেকে বলুন। আমি 2022 সালে আমি মেক্সিকো বর্ডার দিয়ে আসছিলাম। জি, তো ওইখানে আমি 3 উইকস ডিটেনশনে ছিলাম, আর ওইখানে আমার ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আর ইন্টারভিউ পরে ওরা আমাকে রিলিজ করার পরে আমার কেসটাকে ওরা ইমিগ্রেশন কোর্টে ট্রান্সফার করে। তারপর থেকে এখনো পর্যন্ত আমার এই কেসটা পেন্ডিং এ আছে, কোনো হিয়ারিং এর ডেট নাই। আর আমি 2024 সালে আমার বিয়ে হয়, ইউএস সিটিজেন আমার ওয়াইফ। তো উনি আমার এই 2025-এর ফেব্রুয়ারিতে আমার জন্য I-130 অ্যাপ্লাই করছেন। তো এখন বর্তমানে I-130 টাইম প্রসেস কত সময় টাইম হয়? আর আমার যখন এই কেসটা এখনো পেন্ডিং এ আছে, আর রিসেন্টলি আমি মুভ করছি মিশিগানে, আর এখানে একজন অ্যাটর্নির সাথে কথা বলে আমি ওইটা মানে মোশন করছি, কিন্তু এখনো পর্যন্ত আমার কোর্টটা এখনো মিশিগানে আসে নাই। এখনো এই দেখা যাচ্ছে যে ওইটা নিউ ইয়র্কেই রয়ে গেছে। এখন আমার কি কোনো প্রবলেম হবে, এইটাই জানার ছিল।
করণীয় কি বা প্রবলেম হবে কিনা এটাই আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ জনাব সারোয়ার। আর I-130 এর প্রসেস টাইমটা সম্পর্কে সব জানতে চান, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। যেটা কোর্টের প্রক্রিয়ায় যে সময় লাগে, উনি সঠিকভাবে ওনার প্রক্রিয়াগুলো করেছেন। প্রসেস করছেন, যেটা উনি মিশিগানে মুভ করেছেন এবং উনি উকিলের মাধ্যমে সেটা মিশিগানে ট্রান্সফারের জন্য আবেদন করেছেন। সেটা সাধারণত একটা মোশন করলে মাসখানেক সময় দিতে হয়, এটা আপনার কোর্ট থেকে এক কোর্ট থেকে আরেক কোর্টে ট্রান্সফারের জন্য। আর উনি যেটা বললো যে উনি 24 সালে বিয়ে করেছে, এটা আরেকটি যে অ্যাভিনিউ তৈরি হয়েছে, যেটা আজকে আমরা আলোচনার মধ্যে আমরা বলছিলাম যে বিকল্প অবভিয়াসলি, কারণ উনি 22 সালে দেশে আসছে, ওনার অ্যাসাইলাম কেস যদি ইন কেস কোর্টে যদি অ্যাক্টিভ হয় সেক্ষেত্রে কিন্তু একটু রিস্কের মধ্যে আছে বলা যায়, কারণ বর্তমান যে এসিএ আছে এটার মাধ্যমে কিন্তু ওনার কেসটি না শুনে কিন্তু ওনাকে থার্ড কান্ট্রিতে এটা পাঠানোর প্রক্রিয়া করতে পারে। তো এই ক্ষেত্রে ওনার যে বলা যায় ওনার আরেকটি সেকেন্ড অ্যাভিনিউ তৈরি হয়ে গেছে। ওনার যে I-130 আবেদন করেছে, সেই ইউএস সিটিজেনের I-130 সাধারণত 11 থেকে 12 মাসের মধ্যে কিন্তু অ্যাপ্রুভাল পাওয়া যায়। ওনার ওই সময়টুকু অপেক্ষা করতে হবে। I-130 অ্যাপ্রুভ হলে উনি কিন্তু তখন 601A ওয়েভার সেটার সেই পাথওয়ে ফলো করে কিন্তু উনি কনসুলার প্রসেস হয়ে কিন্তু গ্রিন কার্ডের আবেদনটিও করতে পারে সেক্ষেত্রে। অনেক ধন্যবাদ জনাব সারোয়ার। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি সঠিক পথেই আছেন, এগিয়ে যান, কোনো সমস্যা হবে না। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনিও অনেক ব্যস্ত মানুষ এবং আগেও শুরুতেই বলেছিলাম যে আজকে আমাদের এখানে স্নো পড়ছে, 8 ইঞ্চির মতো স্নো পড়ার কথা আছে, এখনও হয়তো পড়ছে। তো এই অবস্থার প্রেক্ষিত সারাত্রি জেগে আপনি আমাদের সঙ্গে এই সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো পরামর্শ দিয়েছেন, যে শুধু পলিটিক্যাল অ্যাজাইলাম নয় যেমন, এবং আমরা বাস্তব উদাহরণে অনেকগুলো টেলিফোনও পেয়েছি, তাই আজকের আলোচনার সাথে সাথে একদম উদাহরণ হিসেবে কাজ করেছে। তো আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ দানা ভাই, এবং ধন্যবাদ TVN 24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যদি আমেরিকায় অবৈধ স্ট্যাটাসে আমরা কেউ থেকে থাকি, তাহলে অ্যাসাইলাম ছাড়াও আর কি কি আইনগত সুযোগ রয়েছে এখানে বৈধভাবে থাকবার জন্য, সে বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে কথা বলেছি। যারা আজকের এই ধরনের অবৈধ স্ট্যাটাসে আছেন, কেউ যদি এই অনুষ্ঠান দেখে থাকেন এবং উদ্বুদ্ধ হয়ে এই যে বিষয়গুলো, যে সুযোগগুলো রয়ে গেছে, সেগুলো যদি কাজে লাগাতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনার যে অন্ধকারের দিকগুলো রয়ে গেছে সেগুলো কেটে যাবে, হতাশা দূর হবে এবং সুন্দর একটি জীবন নিয়ে আপনি এই দেশে বসবাস করতে পারবেন, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।